সকল শ্রোতাদের স্বাগতম। এমএফসিইউ অরিজিনালসের আজকের গল্প আ কার্সড ক্যারল। পুরনো শ্রোতারা আগেও এই চ্যানেলে সৌম্যদীপ সরকার এবং অনিকেত সরকারের লেখা এই গল্প ইংরেজিতে শুনেছেন। সেই গল্পই এক নতুন রিভাইজ রূপে আজ আপনাদের সামনে। রিরাইটিং এবং ট্রান্সলেশনে সৌম্যদীপ সরকার, এডিটিংয়ে রাহুল রয়। প্রধান চরিত্রে সাগ্নিক পাল, অংশুমান, অভিষেক এবং সৌম্যদীপ। গল্পকথক এবং গল্পের সূত্রধার আমি রাহুল। শুরু হচ্ছে আ কার্সড ক্যারল। আকাশ থেকে দেখলে হয়তো এই মানুষের ভিড় মৌচাকের সাথে গুলিয়ে ফেলা অস্বাভাবিক হতো না। রিভার অর্ডিলেরার গা ঘেঁষে গড়ে উঠেছে এক বৃহৎ শহর, ভেলমাউন্ট। সেই শহরের পুলিশ স্টেশনের বাইরে আজ বেজায় ভিড় জমেছে। ভেলমাউন্টের বুক থেকে সুখ শান্তি ছিনিয়ে নেওয়া ব্যক্তি আজ গ্রেফতার হয়েছে। কার্টেসি ইন্সপেক্টর স্কলার এবং হিলসন। এই ক্রিমিনালের সাজা শহরের নাগরিক সচক্ষে দেখতে এসেছে। গত 4 বছর ক্রিসমাস এলেই এই ঘাতক স্যান্টার পোশাক পরে অসংখ্য লোকের প্রাণ নিয়েছে। ঘাতককে হাতকড়া পরিয়ে ভেলমাউন্টের ভিড়কে সাক্ষী রেখে পুলিশ স্টেশনে প্রবেশ করল ইন্সপেক্টর হিলসন। সরুন, জায়গা দিন, ভেতরে ঢালো একে। দেখুন, আপনারা না বুঝতেই পারছেন না, খুন করা শুড বি আ বেসিক হিউম্যান রাইট। তোমার অপকর্মে উপযুক্ত সাজা তুমি পাবেই। হ্যাঁ, টাঙিয়ে দাও আমায়, কিন্তু মনে রাখবে, খুন করার ক্ষমতা সবার আছে। খুন করার যে তৃপ্তি, সেটা সেটা সবাই পেতে পারে, শুধু তাদের কাছে এখনো সেটা অজানা। অফিসার্স, লক হিম আপ। সব কিছু যেন তৈরি থাকে। হ্যাঁ স্যার, ডক্টর গ্রে এখন আসেননি। উনি এলেই উই উইল প্রসিড। এই সেলের এত ক্ষমতা আমায় আটকাবে? পারবে পারবে আমায় আপনাদের মতো মূর্খদের খুন করা থেকে থামাতে? এতক্ষণে একটি যুবক সিনে প্রবেশ করল। মাথায় বোলার হ্যাট, চোখে চশমা, পরনে ব্রাউন স্যুট এবং একটি লাল টাই। সেই টাইয়ে থেকে থেকে ছোঁয়া দিয়ে যাচ্ছে একটি ভেলমাউন্ট টাউন হসপিটালের লোগোওয়ালা আইডি কার্ড। উনি বললেন, হ্যালো, আমি ডক্টর ড্রেভেন গ্রে। নাইস টু মিট ইউ। নমস্কার, আমি এই কেসের অফিসার ইনচার্জ, মার্ক স্কলার। অফকোর্স অফকোর্স, আপনার মতো মানুষের ইন্ট্রোডাকশন লাগে না। দ্য ভ্যালার অফ ভেলমাউন্ট বলে কথা। দেখে বেশ ভালো লাগলো, আপনি বেশ পাংচুয়াল। ধন্যবাদ। ও কোথায়? আসুন। অফিসার, আনলক দ্য সেল। ডক্টর গ্রে, প্রসিড উইথ দ্য ইন্টারোগেশন। আমি বাইরে আছি। সেলের ভেতরে একটি চেয়ার টেনে ডক্টর গ্রে কয়েদির মুখোমুখি বসলেন। তার হাতে ফাইলের রিপোর্টস পড়তে পড়তে বললেন, কোডি শিপম্যান, ঠিক বললাম তো? দুর্দান্ত, হোমওয়ার্ক করে এসেছেন দেখছি, তাই তো ডক্টর গ্রে? বলো, এই নিরীহ মানুষদের এত নির্দয়ভাবে খুন করার যেই অভ্যেস, তার উৎপত্তি কোথায়? সেটা কি করে বলবো? জ্ঞান হওয়া থেকেই আমার মনে ইচ্ছে ফুটেছে। ওদের ওদের খুন করার ঠিক আগে ওদের চোখে যে ভয়ের রং ফুটে ওঠে, ওদের ওদের গলায় যে বেদনার রাগ বেজে ওঠে, সব মিশে ইট ফিলস ইউফোরিক ম্যান। বুঝলাম। কোনোদিন খারাপ লেগেছে তাদের জন্য? ভেবেছো কত লোককে তুমি কষ্ট দিচ্ছ? অবশ্যই ভেবেছি। ওদের ওদের ভয়ের কথা ভেবেই তো আমার আত্মা তৃপ্তি পায় মিস্টার গ্রে। ধরো যদি তোমায় একটা সুযোগ দেওয়া হয় রিহ্যাবে পাঠিয়ে পাল্টানোর, তবে কি তুমি? নিশ্চয়ই, আমি নিশ্চয়ই পাল্টাবো। তবে খুন করার ধরনটা, আমার আমার মাথায় একটা নতুন উপায় এসেছিল। To attack you when you least expect it. শেষ কথাগুলি শুনে সেলের ভেতরের গার্ডদেরও গায়ে কাঁটা দিয়ে উঠল। অজান্তেই হাতের বন্দুকটা তারা আঁকড়ে ধরল। ডক্টর গ্রে বললেন,
ব্রাভো, ব্রাভো কোডি শিপম্যান। মানসিক রোগী আমি অনেক দেখেছি, তবে তোমার মতো নিম্ন প্রজাতি দেখিনি। তোমার অতীতের কিছু জিনিস পেয়েছি আমরা। আমার বিশ্বাস একটু হলেও তোমায় এটা ভাবাবে। অফিসার্স, ওর জিনিসগুলো নিয়ে আসুন। সেলের ভেতরের অফিসার মাসিফ ডক্টর গ্রের সামনে একটি ব্যাগ এনে রাখলেন। ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে একটি অতি পুরনো ডায়েরি বের করলেন তিনি। তারই সাথে একটা স্যান্টা কস্টিউম, সেটির জায়গায় জায়গায় রক্তের ছাপ। আরও আছে একটা স্যান্টা স্ক্যাপ, একজোড়া কালো বুট আর একটি বেল্ট। আর ফটোগুলো অফিসার? এই তো ডক্টর, এই নিন। কোডি, আমরা জানি তোমার ছোটবেলা স্বাভাবিক ছিল না। মানসিক আঘাতের সাথে না পেরে উঠে তুমি জার্নালিং শুরু করো। এই ডায়েরিটা তারই প্রমাণ। তবে এই ছবিগুলো দেখো কোডি, তোমার ভিকটিমসের ফ্যামিলি, যাদের তুমি খুন করেছো তাদেরও ছোট ছোট সন্তান ছিল, কারোর ভাই বোন ছিল। লুক অ্যাট দেয়ার ফেসেস কোডি। রক্ত গড়িয়ে হয়তো শরীরের চেয়ে 2 ফুট দূরে থেমে যায়, তবে দ্য ট্রেল অফ টর্মেন্ট হ্যাজ নো বাউন্ডস। আমায় আমায় ক্ষমা করুন ডাক্তার, আমায় ক্ষমা করুন ডাক্তার। আমি পারিনি নিজেকে থামাতে। আমায় ক্ষমা করুন। আমায় উচিত শাস্তি দিন। শুধু একটা অনুরোধ, শেষবারের জন্য আমায় ডায়েরিটা পড়তে দিন। কোনো মতেই নয়। অফিসার, প্লিজ, আই ইনসিস্ট। প্লিজ জাস্ট একবার পড়তে দিন। ডক্টর, ইটস নট পসিবল। অফিসার, শহরের বেস্ট ক্রিমিনাল সাইকিয়াট্রিস্ট আপনাকে অনুরোধ করছে, প্লিজ। দ্বিধার সাথে সেল অফিসার অপরাধীর হাত করা খুলে দিলেন। কোডি শিপম্যানের চোখ ঝাপসা হয়ে এলো, গাল বেয়ে গড়িয়ে পড়ল জল। তার ডায়েরি এবং বুট বুকের কাছে ধরে সে ভেঙে পড়ল কান্নায়। ধন্যবাদ ডক্টর। একবার শেষবারের মতো আপনার সাথে হাত মেলাতে পারি? অবশ্যই। দেখুন অফিসার, এই জন্যই আমাকে ওরা শহরের শ্রেষ্ঠ ক্রিমিনাল সাইকিয়াট্রিস্ট। পর মুহূর্তেই কোডি শিপম্যান ডক্টর গ্রেকে নিজের দিকে টেনে বাহুর জোরে টিপে ধরল তার গলা। বাম হাত ধরে রইল একটা পকেট নাইফ। বুটের সোলে লোকানো ছিল সেই ছুরি। মুহূর্তের মধ্যেই আতঙ্কে ভেঙে পড়ল জেলখানা। বেস্ট ক্রিমিনাল নয়, মাই ফুট। ছেড়ে দিন বলছি। উই উইল শুট। আমায় যেতে দিন। অ্যান্ড দ্য ডক্টর লিভস অ্যানাদার ডে। নাহলে আমার মতো একটা লো লাইফ ক্রিমিনালের হাতে আপনাদের এত বড় ডক্টর মরবে, তাও আবার এই সেলে। জায়গা দিন, আমায় প্লিজ যেতে দিন। আপনাদের ভ্যালর অফ ভেলমাউন্টকেও গিয়ে বলুন, দ্য ক্রিসমাস স্পিরিট লিভস অন। শহরের শ্রেষ্ঠ সাইকিয়াট্রিস্টের প্রাণহানির ভয় না চাইতেও সেলের দরজা খুলতে হলো অফিসারকে। কোডি শিপম্যান হাতের জোর বাড়িয়ে প্রায় দম বন্ধ করে দিলেন ডক্টর গ্রেকে। তাকে টানতে টানতে নিয়ে গেলেন সেলের বাইরে। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে ভিড়ে মিশিয়ে দিলেন আতঙ্ক। ডক্টর গ্রের দেখানো একটি গাড়ির দিকে এগিয়ে গেল সে। তার পিছু নিয়েছে ইন্সপেক্টর স্কলার এবং হিলসন। ইন্সপেক্টর হিলসন বলে উঠলেন, শিপম্যান, ভালো চাও তো ডক্টরকে ছেড়ে দাও, নাহলে কথা দিচ্ছি মরে গেলেও তোমায় খুঁজে শাস্তি দেবো আমরা। ইন্সপেক্টর হিলসন, একবার খুন করে দেখুন, কি স্বাদ, কি গন্ধ, কি আরাম। এই বলে শিপম্যান চুরিটা ডান হাতে ধরে ডক্টর গ্রের পকেট থেকে একটি গাড়ির চাবি বার করলো। চটজলদি গাড়ির দরজা খুলে ডক্টরের ঘাড় ধাক্কা দিয়ে তাকে ভেতরে ঢোকালো। পুলিশ হতবম্বের মতো বন্দুক তাকিয়ে দাঁড়িয়ে রইল। ডক্টর গ্রেকে হস্টেজ নিয়ে হলো সে পলাতক। ইন্সপেক্টর স্কলার এবং হিলসন পুলিশ ভেহিকেলের সাহায্যে তার পিছু নিল। হিলসন, এই মুহূর্তে বেকার ব্রিজের চেকপয়েন্টকে জানাও পূর্ব দিকের পথে ব্যারিকেড বসাতে। ইন্সপেক্টর স্কলারের নির্দেশে হিলসন অবাক হয়ে বললেন, কিন্তু স্যার, ও তো এডমাউন্ট স্ট্রিটের দিকে যাচ্ছে। চোখে ধুলো দেওয়ার পরিকল্পনা হিলসন। 4 বছর ধরে এই শহরে অগণিত খুন করেছে ও। প্রতিটা কোণা চেনা আছে ওর। একমাত্র পালানোর পথ ভেগা ব্রিজ, শহরে বাইরে যাওয়ার পথ। এক্স্যাক্টলি। সময় নেই হিলসন,
ওদেরকে জানাও। দ্রুত ইন্সপেক্টর হিলসন ওয়াকিটকি তুলে কন্ট্যাক্ট করলেন জরুরি চেক পয়েন্টে। হ্যালো, হ্যাঁ, ইন্সপেক্টর হিলসন বলছি। দ্য স্যান্টা ইজ অন দ্য রন। আই রিপিট, ইতিমধ্যেই আরো পুলিশ জিপ জুড়েছে এই গুরুতর গাড়ির দৌড়ে। ডক্টরের গাড়িটা এনমাউন্ট স্ট্রিটের চেক পয়েন্টে কোনো ব্যারিকেড না দেখতে পেয়ে যেন গতি হারালো। নিমেষের মধ্যে গাড়ি থেকে ছিটকে বেরিয়ে এলেন ডক্টর গ্রে। গড়াতে গড়াতে একটি লাইট পোস্টে বিভৎস জোরে ধাক্কা মারল তার শরীর। ব্যারিকেডের সত্ত্বেও ঘাতকের গাড়ি তীব্র বেগে চলল ভেগা ব্রিজের ওপর। ডক্টর গ্রে গাড়িতে না থাকায় পুলিশ শুরু করলো ওপেন ফায়ার। একটি গুলি গাড়ির টায়ার ফুটে পড়ার ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে সোজা গিয়ে পড়ল প্রবল স্রোতের রিভার অর্ডিলেরা। ডক্টর, ডক্টর, স্টে উইথ আস, অ্যাম্বুলেন্স আসছে। আই এম ফাইন। আমায় তাড়াতাড়ি ওর ছেলে নিয়ে চলুন। গড, আমায় ক্ষমা করবেন অফিসার, আমার জন্য পালানোর সুযোগ পেয়ে গেল। তার পেটের কাজটা ডলতে ডলতে বিভৎস যন্ত্রণার মধ্যে কথাগুলো বলে উঠলেন ডক্টর গ্রে। কোনো মতেই সম্ভব নয়, আপনার ইমিডিয়েট চেক আপ দরকার। পুলিশ ডিপার্টমেন্ট হসপিটালে ডায়েরি পৌঁছে দেবে। টেক কেয়ার ডক্টর। ঘটনার ঘণ্টাখানেক পর ডক্টর গ্রের পেশেন্ট রুমে প্রবেশ করল ইন্সপেক্টর হিলসন, হাতে নিয়ে কোডি শিপম্যানের জার্নাল। হসপিটালের লোকেরা এত কোশ্চেন করে যেন ইনভেস্টিগেশন। ডক্টর গ্রের গম্ভীর মুখ দেখে হিলসন মাঝপথে কথা থামিয়ে গলা ভারী করে বলল, ডক্টর, ডায়েরিটা। দ্রুত গতিতে ডায়েরিটা হিলসনের হাত থেকে নিয়ে ডক্টর গ্রে মনে মনে পড়তে লাগলেন। স্যার, একটু জোরে পড়বেন? হ্যাঁ, নিশ্চয়ই। আজ 7 বছর পরেও স্পষ্ট মনে পড়ে দিনগুলো। প্রতিটি রাতে তুমুল ঝামেলার মাঝে কানে বালিশ চাপা দিয়ে ঘুমানোর অনর্থক চেষ্টা। খুব খুব খারাপ লোক ছিলেন তিনি। তার উপহার দেওয়া দাগ আজও আমার দেহ ভুলতে পারেনি। তবে তবে ক্রিসমাস এলে বাবা বাবা ভালো হয়ে যেতেন। মাকে আর কাঁদতে হতো না। তবে তবে ওই কটা দিন আমার মনের খুব কাছের। আনটিল ক্রিসমাস 1955। নভেম্বর মাসে মনিব তাকে মদ্যপ অবস্থায় ধরেন। কাজের থেকে বের করে দেওয়ার হুমকি শুনে রাগের মাথায় মনিবকেও তিনি ছাড়েন না। পিনাকেল টাউনের সবাই তাকে চাকরি থেকে ব্ল্যাকলিস্ট করে দেয়। বাড়িতে রোজগার শুধু মায়ের হাত ধরেই আসতে লাগলো। অপমাননা নিতে পেরে বাবা মদের নেশাতেই ডুবে রইল, আর তার সাথেই হারিয়ে গেল আমার ক্রিসমাসের দিনগুলো। খুব ঈর্ষে হতো জানেন, খুব ঈর্ষে হতো। এডি, ডেভিড, চার্লস সবাই ক্রিসমাসের গল্প করত। ওদের চোখ থেকে একটা অদ্ভুত আনন্দের আভা বেরোতো, আর আমার সর্বাঙ্গে জ্বালা ধরতো। আমার ইঁদুর কাটা অপরিষ্কার ওই 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 পোশাক দেখে কেউ মিশত না আমার সাথে। মায়ের দোষ, পুরোটা মায়ের দোষ। আগস্ট 1956 মাও শুরু করলেন মাদক সেবন। বাবার অপব্যবহার না সইতে পেরে তিনি আমার উপর সবকিছু সমস্ত রাগ বের করে দিতেন। তবে আর না, ক্রিসমাস ইভ 1957 ইঁদুর মারার বিষ সক্ষম হলো সেই রাতে। তাদের ড্রয়িং রুমে রুটিন ঝগড়ার মাঝে টুক করে কখন ডাইনিং রুমে রাখা খাবারে বিষ মিশিয়েছি কেউ বুঝতে পারেনি। ক্রিসমাস আমার জীবনের সমস্ত দুঃখ কেড়ে নেবে। পরের দিন সব অন্ধকার পেছনে ফেলে একটা নতুন সূর্যোদয় হলো। তাদের বেডরুমের দরজায় 2-3 বার লাথি মারার পরেও কোনো সাড়া না পেয়ে বুঝলাম আমি স্বাধীন। এবার অভিনয়ের পালা। একটু পুলিশ ডেকে দেবেন, বাবা মা দরজা খুলছে না। এই গলাটা শুনেই প্রতিবেশীরা ফোন করতে পুলিশ এসে তাদের বডি খুঁজে পায়। একজন পুলিশ আবার বলে ওঠে, আরে এদের প্রায় কমপ্লেন আসতো, পুরো সুইসাইডের কেস। বউটাই স্বামীকে বিষ খাইয়ে নিজে সুইসাইড করেছে। এইটুকু একটা শিশুকে ফেলে চলে গেল। আসো 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 বাবা, তুমি আমাদের সাথে চলো। একটা 10 বছরের ছেলে এত নিখুঁতভাবে মাতা পিতাকে খুন করবে, সেটা না ভাবা যায় না। এই অরফানেজে আজ 7 বছর ধরে আছি। প্রতিদিন ভাবি একদিন আফসোস হবে। তবে আফসোস
আর হয়ই না। সব আফসোস আনন্দতেই পরিণত হয়েছে। প্রাণ নেওয়ার যা স্বাদ। ডক্টর ডক্টর ইন্সপেক্টর হিলসনের আচমকা গলার আওয়াজে ডক্টর গ্রের ঘোর ভাঙল। হ্যাঁ বলো। আমাকে না বেরোতে হবে, চিফ মিটিং ডেকেছে। আসলে গাড়িটা জলে পড়ার পর শিপম্যানের কোনো হদিশ নেই। যদিও বাস্তবিকভাবে কারোর ওরম পরিস্থিতি থেকে বাঁচা অসম্ভব, তবে মিডিয়া ও মানুষ বুঝবে না। দ্যাট রিভার হ্যাজ ডিভাউয়ার্ড আ লট অফ থিংস। আশা করি শিপম্যানও তাদের মধ্যে একজন। ইন্সপেক্টর হিলসন, এই ডায়েরিটা আমি রাখলাম। irresponsible, negligent and complete failure. স্কলার, তুমি ভেলমাউন্টের গর্ব। তোমার কোনো ধারণা আছে তুমি আর তোমার টিম কত বড় ব্লান্ডার করেছো? চিফ অফ পুলিশের তিরস্কার পুরো ডিপার্টমেন্টের নীরবতার চাদর বিছিয়ে দিল। ইন্সপেক্টর স্কলার বললেন, I take the full responsibility, sir. By fair means or foul, কোডি শিপম্যানকে আমি সেলে বন্দি করবই। ইউ বেটার স্কলার। সরকার পুলিশ ডিপার্টমেন্টকে প্রশ্ন করছে, আর জনতা জবাব চাইছে। তবে তার ব্যাকুলতা পুরোটা অযথা প্রমাণ হলো। 4 বছর পরে ভেলমাউন্টে স্পিরিট অফ ক্রিসমাস ফিরল। সময় শহর থেকে মুছে দিতে লাগলো সেই সিনিক্যাল স্যান্টার স্টোরি। আগামী বছর নভেম্বর মাসের শেষে ইন্সপেক্টর স্কলার মনের সুখে বেশ জম্পেশ একটা ঘুম দিচ্ছিলেন, ঠিক তখনই সকাল 7টা বাজে, কিছু কিনবো না আমি। ওয়েট, কাল রাতের খুনের ব্যাপারে আপনি কি বলতে চান? দরজা খোলা মাত্রই এক রিপোর্টার ইন্সপেক্টর স্কলারের মুখেই প্রায় মাইক ঠেকিয়ে প্রশ্নটি করলেন। খুন? বাহ, দেখুন জনতা, আমাদের মার্জিত ইন্সপেক্টর জানেনই না তার প্রাণের শহরে প্রাণ হারিয়েছে এক নির্মল নাগরিক। কে খুন করেছে? সেই খুনি স্যান্টা, যে এদের কথা অনুযায়ী মৃত। যখন পুরো ভেলমাউন্ট আতঙ্কে জেগে তার ভ্যালর ঘুমোচ্ছে। অপ্রস্তুত অভিযোগের অরণ্যে এটা যেন বিনা মেঘেই বজ্রপাত। স্কলার শীঘ্র ইউনিফর্ম পরে রওনা দিলেন পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। হিলসন, হিলসন! হ্যাঁ স্যার বলুন। কাল রাতে ঘটে যাওয়ার খুনের ব্যাপারে আজ সকাল অবধি আমায় জানানো হয়নি কেন? স্যার আমি একটু লেট হয়ে গেছে তোমার। মানুষের জীবনটাকে ছেলে গেল তোমার কাছে। ক্রাইম সিনে যাওয়ার গাড়ি বের করো। ধমক শুনে শুকিয়ে যাওয়া মুখ নিয়ে ইন্সপেক্টর হিলসন একটা গাড়ির ব্যবস্থা করতে চলে গেলেন। ক্রাইম সিনে পৌঁছতেই ইন্সপেক্টর স্কলার লক্ষ্য করলেন তাড়াহুড়ো করে তার দিকে এগিয়ে আসছে অফিসার মাসিফ, মুখে আতঙ্কের ছাপ। তিনি বললেন, স্যার ও ফিরে এসেছে। আপনি তো শিওর কি করে? হিলসন, ওকে কথা বলতে দাও। বলুন অফিসার মাসিফ। খুন করার পদ্ধতি হুবহু মিলে যাচ্ছে। মুখ চাপা দিয়ে বা অজ্ঞান করিয়ে গলার নলি কেটে দেওয়া। ক্রাইম সিন থেকে এই স্যান্টা হ্যাড আর কয়েকটা পোলার ছবি পাওয়া গেছে। পোলারয়েড ছবি? হ্যাঁ স্যার, ভিকটিমের। তবে ছবিগুলো তার মৃত্যুর 2-3 দিন আগের। শেষ কথাটি শুনে ইন্সপেক্টর স্কলার গভীর চিন্তায় ডুবে গেলেন। হিলসনের প্রশ্নতে তার ঘোর কাটল। এসবের মানে কি স্যার? হ্যাঁ, হি ইজ টিজিং আস। গত 4 বছরের খুনে এসব করেনিও। ওর মতে ইউ আর ইনকেপেবল অফ ক্যাচিং হিম। কোডি শিপম্যান, তোমার নরহত্যা পূর্ব পরিকল্পিত, তবুও এলোমেলো। স্যার এবার চলুন, এতক্ষণে চিফ নিশ্চয়ই রেগে বোম। না, রাগ আমার আর হচ্ছে না। ডিপার্টমেন্টে ফেরত গিয়ে
চিফের তিরস্কারের জায়গায় যে তারা এটা শুনতে পাবেন সেটা কোনো মতেই আশা করেননি। সেন্ট্রাল থেকে ফোন এসেছিল, বলছে আর 2 সপ্তাহ সময় দেবে। আসামিকে না ধরতে পারলে দে উইল টেক ওভার। স্কলার, আমার আর তোমার পজিশনের ওপর খাড়া ঝুলছে। মিডিয়া বলছে উই আর করাপ্টেড। আমরা ইচ্ছা করে মানুষকে মরতে দিচ্ছি যাতে কেসটাকে সেন্সেশনালাইজ করে খ্যাতি উপার্জন করে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট। চিফ কথাগুলি বলে 2 হাতে নিজের মাথা ধরে বসে পড়লেন। ইন্সপেক্টর স্কলার বলে উঠলেন, স্যার, চিন্তা করবেন না, বাই হুক অর ক্রুক ওকে আমরা খুঁজে বের করবই। তবে এই রহস্যের সমাধানের জন্য আমাদের এই শহরের শ্রেষ্ঠ ক্রিমিনাল সাইকিয়াট্রিস্টকে লাগবে। গত বছরের ঘটনার পর তিনিই একমাত্র যে শিপম্যানের উপর গবেষণা চালিয়ে গেছেন। ঠিক আছে, আমি যোগাযোগ করছি ওনার সাথে। দ্য কনফারেন্স ইজ ওভার। কনফারেন্স শেষ করে বাড়ি পৌঁছে স্কলার কফিমা খাতে ব্যালকনিতে পায়চারি করছিলেন। অন্যমনস্ক অবস্থায় হঠাৎ তার চোখের কোণে যেন আলোর ঝলক খেলে যায়। কে কে ওখানে? কিছু খুচরো বিভ্রান্তিপূর্ণ মুহূর্ত কেটে যাওয়ার পর তিনি চটজলদি সেই ঝলকের উৎস খুঁজতে নিচে নেমে এলেন। তবে পেলেন শুধু শূন্যতা এবং হতাশা। আগামী সকাল সে পুলিশ স্টেশনে পৌঁছে দেখলেন তার কেবিনের ডক্টর গ্রে বসে খবরের কাগজ পড়ছেন। স্কলারকে লক্ষ্য করে তিনি বলে উঠলেন, ডক্টর ড্রেভেন গ্রে অ্যাট ইউর সার্ভিস অফিসার। তবে ফিজ হিসেবে 1 কাপ কফি লাগবে। ধন্যবাদ ডক্টর। আপনাকে একটা জরুরি কথা জিজ্ঞাসা করার ছিল। আপনার থিওরি অনুযায়ী শিপম্যান কোনোদিনই অন্যের খুশিটা সহ্য করতে পারতো না, তাই তো? একদম ঠিক। 1964 ওর প্রথম খুন। ভিকটিম একজন 54 বছরের থিয়েটার অভিনেতা গ্রিন রুমের ভেতরে একা রিহার্সাল করছিলেন। সেই রাতে স্যান্টার ভূমিকা ছিল তার। ওয়ালেট এবং বিলঙ্গিংস আনটাচড, তবে পুলিশ তার স্যান্টার পোশাকটা খুঁজে পায়নি। ওই বছরই দ্বিতীয় খুন। মিস ডেবরা স্মিথ তার প্রেমিকের সাথে সময় কাটিয়ে বাড়ি ফিরছিলেন, অ্যান্ড সো অন। আসল ট্র্যাজেডি হচ্ছে ওর শেষ খুনের সময় হি ওয়াজ জাস্ট 20। শেষ খুন বলছেন কেন? ও তো এখনো বেঁচে থাকতে পারে। ডক্টর আর ইন্সপেক্টরের আলোচনার মাঝে কখন হিলসন হাঁপাতে হাঁপাতে কেবিনে ঢুকে এসেছে তারা টের পায়নি। স্কলার তাকে জিজ্ঞাসা করল, আবার লেট? তুমি কি করছো বলো তো হিলসন? সরি স্যার, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ডক্টর গ্রে হিলসনকে থামিয়ে বললেন, ইন্সপেক্টরস, আমার মতে কোডি গত বছর মারা গেছে। গতকালের খুনের জন্য দায়ী কপিক্যাট কিলার। কপিক্যাট কিলার অর্থাৎ যখন কোনো সিরিয়াল কিলার কুখ্যাতি অর্জন করে সেটি থেকে অনুপ্রাণিত হয়ে কিছু দুশ্চরিত্র নচ্ছার মানুষ হুবহু পরিবর্তনহীন পদ্ধতিতে খুনের সূচনা করে সমাজে। আমার মতে সেই ফিনোমেনাই ঘটছে ওয়েলমাউন্টে। মাই গুডনেস, আপনি 1 বছর ধরে কোডির জার্নাল পড়ে কাউকে সন্দেহ করেছেন? ডক্টর গ্রে কিছু মুহূর্ত চিন্তায় মগ্ন হয়ে বললেন, হ্যাঁ, একজন আছে, তবে তার জন্য কোডির অনাথ আশ্রমের জীবনের ব্যাপারে আপনাকে জানতে হবে। ডক্টর গ্রে তার ব্যাগ থেকে একটি জার্নাল বের করলেন। বুঝতে অসুবিধা হলো না এটা কোডি শিপম্যানের লেখা সেই ডায়েরিটি। 1957 সালের 25শে ডিসেম্বর কোডিকে পিনাকল টাউনের অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়। তবে এই অংশটি সম্ভবত তার প্রথম খুনের পরে লেখা। প্রথম খুব ভালো লাগতো জায়গাটা। মনে হতো এই কাল নতুন পরিবার আমায় যে দত্তক নেবে, এই 7 বছর ধরে সেই আশা থাকে। হ্যাঁ থাকে। একের পর এক দুরন্ত অসভ্য ন্যাচ্চোর ছেলে মেয়েগুলো পরিবার পেত, শুধু পেলাম না কে না আমি। ইচ্ছে তো সব কটার গলার নলি কেটে দিই। ওদের হাসির আওয়াজ সহ্য হতো না আমার। ওদের প্রাণ ভিক্ষে দিয়েছিল পিটার হ্যামিল্টন। বৃষ্টি বাদলের দিনে মানুষরূপী এক রূপিকর ছিল সে, আমার প্রথম এবং শেষ বন্ধু। সে বলতো, আজকের দম্পতিও টডলার সেকশনেই ঘুরপাক দিচ্ছে। আজ রাতেও এই অরফ্যানেজই আমাদের ঠিকানা বন্ধু।
কিরে, কি হলো? মন খারাপ? এই নে তুই আমার ভাগের কাটলেটটা খা। ও ওরম মানুষ আমি আর আরেকটা দেখিনি, বুঝলেন? মানে মানে সে আমার বিপরীত। কথা দিলাম ওই আলো আমি গ্রাস করবই। সুযোগ এলো যখন আমার বয়স 17। সেই দিন অ্যাডাপশনের লটারিতে নাম ওঠে 12 বছরের থমাসের। পিটারকে বলি কুকের সাথে কথা বলে জানতে আজকে মেনুতে কি আছে। সেই ফাঁকে রান্নার ঘর থেকে একটা ছুরি তুলে নিই। পিটারকে বলি থমাসকে একটু বিল্ডিংয়ের পেছনের দিকে আনিস তো, ও চলে যাবে তো, ওর জন্য একটা কবিতা লিখেছি তাই। আমার হাতে ডায়েরি আর সেই ডায়েরির ভেতরে ছুরি। ও অজান্তেই পিটার আমার কাছে থমাসকে নিয়ে চলে আসে। আসতেই ছুরির এক কোপে ওর গলার নলিটা কেটে দিলাম। থমাস যখন ঠান্ডা জমিতে বসে ওই ছটফট করছে, পিটার বলে উঠল, করি এটা তুই কি করলি? সর্বনাশ! ওর চিৎকারে খুব শীঘ্রই লোক জড়ো হবে। ব্যাস মুহূর্তের মধ্যেই ওর দিকে ছুরিটা ফেলে ডায়েরি হাতে দৌড় দিলাম আমি। গা ঢাকা দেওয়া শুরু সেই তবে থেকে। 2 দিন পর একটা নাম না জানা ট্রেনে চেপে চলে আসি ফেলমাউন্টে। কি সুন্দর সেজেছে শহরটা। খবরের কাগজে ছেপেছিল, বুঝলেন, পিনাকেল টাউনের অরফানেজে 2 কিশোর মিলে খুন করেছে একটি 12 বছরের শিশুকে। আসামিদের একজন পিটার হ্যামিল্টনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করে নিয়েছে, তবে কডি শিপম্যান নামক হত্যাকারী এখনো নিখোঁজ। সত্যি খুব সুন্দর সেজেছে শহরটা। নিশ্চয়ই ক্রিসমাস আসছে, মানে আমার ক্রিসমাস। এরপর থেকে এই ডায়েরিতে বিভিন্ন মার্ডারের বর্ণনা দেওয়া। এই ডায়েরিটা মনে হয় খুব শখের ওর, হয়তো ওর কাছে রয়ে যাওয়া একমাত্র ক্রিসমাসের উপহার। শেষ কথাটি শুনে স্কলার এবং হিলসন দুজনেরই মনে ক্ষীণ বিষণ্ণতা জন্মালো। ইন্সপেক্টর স্কলার গম্ভীর গলায় বললেন, শৈশব অনেকেরই মন্দ কাটে, তার উপযুক্ত প্রতিশোধ যদি নিরীহ মানুষের হত্যা হয় তাহলে এই শহরের প্রতিটা গলির রং লাল হতো। হিলসনও প্রচুর বুলি হয়েছে ছোটবেলায়, দেখুন তো আজকে ও হাতে ছুরি নিয়ে হত্যা করতে পথে নেমেছে। হিলসন কথাটা শুনে মাথা হেড করে মুচকি হাসতে লাগলো। ইন্সপেক্টর স্কলার বললেন, তো কোথায় থাকে এই পিটার হ্যামিল্টন? আমার রিসার্চ অনুযায়ী ক্যালডেরা কাউন্টির জেলে আরও 2 বছরের থাকার কথা। কাল চলুন তাহলে, আপনি এবং আমি। হিলসন, পিনিকল টাউনে গিয়ে দেখো এদের অতীতের ব্যাপারে কি জানতে পারো। অফিসার হিলসন মাথা নেড়ে সম্মতি জানালো। আলোচনা শেষ করে যে যার বাড়ির দিকে রওনা দিল। ক্রিসমাস সিজনের ক্রাউডেড স্ট্রিটে হাঁটতে হাঁটতে স্কলার জিরিয়ে পড়ছিলেন। চোখের পলক খুলে রাখা ক্রমশই কঠিন পরীক্ষায় রূপান্তরিত হচ্ছে। গত 24 ঘন্টায় তার কাজের জগতে প্রায় ঘুমের অস্তিত্বই ছিল না। মানুষের ভিড় টপকে তার কানে এলো ফ্ল্যাশের আওয়াজ। শ্রবণ শক্তি সজাগ করে সে দ্রুত পায়ে এগোলো ধ্বনির উৎসের দিকে। তবে পুরোটাই বৃথা। সেই মূর্তি যেন গরমকালে জলের বিন্দুর মতো উবে গেল রাস্তা দিয়ে। হতাশ হয়ে শেষবারের মতো উভয় দিক দেখতে গিয়ে লক্ষ্য করলেন তার থেকে 6-7 মিটার দূরে একজন তার দিকে ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছে। নির্দ্বিধায় সে ঝাঁপিয়ে পড়ল আগন্তুকের ওপর। এক হাত মুড়িয়ে তাকে মাটিতে ফেলে হাঁটুর জোরে তার নড়াচড়া রোধ করলেন। আগন্তুক আর্তনাদ করে বলে উঠল, আমার ছেড়ে দিন স্যার, আমার ছেড়ে দিন স্যার প্লিজ। কে তুমি? ওর হয়ে কাজ করছো? স্যার আমি ভেলমাউন্ট প্রেসের ফটোগ্রাফার স্যার। আপনার ছবি তুলে দিলে ওরা কমিশন দেবে। ক্ষমা করুন স্যার, তুলব না ছবি আপনার। ইন্সপেক্টর থতমত খেয়ে মুহূর্তের মধ্যে নিজের শরীরের ভার থেকে আগন্তুককে মুক্ত করলেন। দুঃখের সাথে বললেন, ক্ষমা করবেন, তুলুন কটা ছবি তুলবেন। ঠিক কথা মতো আগামী সকালে ভেলমাউন্ট স্টেশনের হুইসেল মারা ট্রেনের পাশে চিন্তায় ঘড়ি দেখছিলেন ডক্টর গ্রে। অবশেষে দূর থেকে ইন্সপেক্টর স্কলারের চলমান অবয়ব দেখে
ডান হাত আকাশে তুলে চিৎকার করে বললেন, এদিকে দেখুন, হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে, সোজা সোজা দেখুন, হ্যাঁ। ট্রেন ছেড়ে দিল। আর একটু হলেই মিস হয়ে যাচ্ছিল, হ্যাঁ। দ্য ভ্যালার অফ ভেলমাউন্টকে তো আমি আগে লেট করতে দেখিনি। ক্র্যাক স্ট্রিটে আজ সকালে বডি পাওয়া গেছে। একবার হাতে পাই রাস্কেলটাকে। ইন্সপেক্টর স্কলারের মুখে ক্রোধ স্পষ্ট ফুটে উঠল। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জিজ্ঞাসা করলেন, হিলসন, ও আসেনি? না, আমি তো ভাবলাম আপনার সাথে। একলাই ভ্রমণ লেখা আছে ওর কপালে। প্রায় 2 ঘন্টা পর তারা গন্তব্যে পৌঁছালেন। ক্যালডেরা কাউন্টি প্রিজনের একটি গার্ডকে ইন্সপেক্টর স্কলার তার ব্যাজ দেখিয়ে বললেন, ইন্সপেক্টর স্কলার ফ্রম ভেলমাউন্ট টাউন। জেলারের সাথে একটু জরুরি কথা আছে। প্রিজনের মস্ত বড় লোহার গেট খুলে গার্ড তাদের ভেতরে যাওয়ার আহ্বান জানালেন। ভেতরে ঢুকতেই এক ইউনিফর্ম পরা ভদ্রলোক তাদের দেখে বলে উঠলেন, আসুন আসুন, আমার কি সৌভাগ্য! স্বয়ং ইন্সপেক্টর স্কলার এবং ডক্টর গ্রে আমার সাথে দেখা করতে এসেছেন। কথা শুনে বোঝা গেল যে তিনি এখানকার জেলার। তা বলুন, আপনাদের কি দরকার? আপনাদের এখানে এক বন্দির সাথে আমাদের দরকার আছে, পিটার হ্যামিল্টন। ও, পিটার, ও তো নেই এখানে। ইন্সপেক্টর ডক্টরের দিকে তাকিয়ে বললেন, অ্যাজ এক্সপেক্টেড। ওনার তো আরো 2 বছর থাকার কথা এখানে। হ্যাঁ, তা ঠিক, তবে ওর ভালো ব্যবহারের জন্যে ওকে 6 মাস আগেই ছেড়ে দেওয়া হয়েছে। উনি এখন কোথায় থাকেন বলতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওই ছেলেটি কোনো খারাপ কাজ করতে পারে না। ক্যালডেরা কাউন্টি প্রিজনের জেলারের থেকে পিটার হ্যামিল্টনের বর্তমান ঠিকানা জেনে তারা আবার ট্রেনে উঠলেন। প্রায় ঘন্টা 3 পর তারা লেভেল নামক একটি স্টেশনে নেবে 20-22 মিনিট হাঁটার পর এসে দাঁড়ালেন একটি মাঝারি সাইজের ফার্ম হাউসের সামনে। চারিদিকে মানব সভ্যতার চিহ্ন খুবই কম। দিগন্তে ধুধু করছে মাঠ এবং ছোট ছোট পাহাড়। মিটার 7 দূর থেকে একটি যুবককে দেখতে পেয়ে ইন্সপেক্টর বললেন, এক্সকিউজ মি স্যার, শুনছেন? পিটার হ্যামিল্টন নামের একজনকে খুঁজছি। ছেলেটি হাসি মুখে তার কাছে এসে বলল, পিটার হ্যামিল্টন? এই হ্যাঁ, মনে পড়েছে। ইউ আর লুকিং অ্যাট হিম। তা আপনার সাথে কিছু কথা আছে। কোথায় বলবো? আসুন আসুন, এই প্লটটা আমারই। বসুন আপনারা। তো টি কফি কিছু নেবেন? না, ইটস ওকে। হ্যাঁ, কফি। পিটার হ্যামিল্টন কফি আনতে ঘরের ভেতরে চলে গেলেন। ডক্টর গ্রে এবং ইন্সপেক্টর স্কলার তার বাড়ির সামনে পাতা একটি টেবিলের কাছে উডেন চেয়ারে বসে রইলেন। ইন্সপেক্টর একটু অতিষ্ঠ হয়েই ডক্টরকে বললেন, হি ইজ ওয়ান অফ আওয়ার সাসপেক্টস। আর আপনি কফি খাচ্ছেন? যদি ঘুমের ওষুধ মিশিয়ে দেয়? আপনি আছেন তো, আমার চিন্তা কিসের? পিটার হ্যামিল্টন কিছুক্ষণ পরেই ডক্টর গ্রের কফি এনে ইন্টারোগেশনে বসল। স্কলার জিজ্ঞাসা করলেন, তা আপনি কি করেন? আই এম আ ফার্মার। ক্যারেটস, বিটরুটস, শ্যালেটস এইগুলো বিক্রি করে যা প্রফিট হয় তার কিছুটা নিজের কাছে রেখে দিই, বাকিটা পিনাকেল অরফানেজে ডোনেট করে দিই। বুঝলাম। তা শেষ কবে গেছিলেন সেখানে? গতকাল বিকেলে। এইখান থেকে বেশি দূর না, ট্রেনে মোটে 1 ঘন্টা। এই বাক্যটি শুনে স্কলার চিন্তায় পড়ে গেলেন। পিটারকে উদ্দেশ্য করে বললেন, আপনার বাড়িটা সার্চ করতে পারি? পিটার নির্দ্বিধায় মাথা নাড়িয়ে বললেন, অফকোর্স। আধ ঘন্টা ধরে পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরেও ডক্টর এবং অফিসার মূল্যবান কোনো তথ্যই পেলেন না। হতাশ অবস্থায় স্কলার বললেন, আপনাকে বেশ বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। পিটার মাথা নিচু করে চাপা দুঃখের সাথে বলল, ও ফিরে এসেছে না? আমি ওকে ঠিক করতে চেয়েছিলাম। আর ও তোমায় ভাঙতে চেয়েছিল। তুমি অসফলত্বেও সফল। চেয়ার আপ ইয়াং ম্যান। আপনারা যান। হ্যাঁ, এটা লাস্ট ট্রেন। স্টেশন ফেরতের সময় ডক্টর গ্রে জিজ্ঞাসা করে উঠলেন, তাহলে দ্য ভ্যালার অফ ভেলমাউন্টের ভার্ডিক্ট কি? ওকে দেখে হিলসনের কথা মনে পড়ে। আমার মতে হি ইজ ইনোসেন্ট।
দিনের অন্তিম ট্রেনে বসে ডক্টর গ্রে এবং ইন্সপেক্টর স্কলার বাড়ি ফেরার সময় দেখতে পেলেন হিলসনকে। কাকতালীয়ভাবে সে অরফ্যানেজের ইনভেস্টিগেশন শেষ করে ফেরার পথে সেম কম্পার্টমেন্টেই উঠেছেন। ডক্টর গ্রে এবং স্কলারকে দেখে সে উত্তেজিত হয়ে বলল, আপনারা বিশ্বাস করবেন না, তবে পিটার হ্যামিল্টন জেলে নেই। এমনকি ও গতকাল ওই অনাথ আশ্রমেও গেছিল। আমরা জানি হিলসন, তুমি আজকেও লেট। কিন্তু স্কলার, হিলসনের কথা অনুযায়ী পিটার গতকাল অরফানেজেই ছিল। এটা নিশ্চিত করছে যে ও খুন করেন। ঠিক। অরফানেজ থেকে ওয়েলমাউন্ট 7-8 ঘন্টার জার্নি। রহস্য যে আরো জটিল হয়ে যাচ্ছে, তারই মধ্যে কথাটি বলতে গিয়েও যেন স্কলার একটু দ্বিধাবোধ করলেন। তার মধ্যে কি? কিছু দিন ধরে যেন আমার কেউ পিছু করছে। ক্যামেরার ফ্ল্যাশ, পায়ের আওয়াজ, ইত্যাদি ইত্যাদি। হিলসন বলে উঠল, আপনার তো ঘুম হচ্ছে না কিছুদিন ধরে, তার মধ্যে মিডিয়াও আপনার ছবি তুলতে ব্যস্ত। আপনি বিচলিত হয়ে পড়বেন না স্যার। তা একটা সম্ভাবনা ঠিকই, তবে স্কলার সাবধান, কোডিকে কারাগারে কিন্তু তুমিই পড়েছিলে। স্টেশনে নেবে ইন্সপেক্টর স্কলার ট্যাক্সি ধরলেন না। বললেন, আজ হাঁটা হয়নি বিশেষ, আমি চললাম, কাল সকালে দেখা হচ্ছে। সিদ্ধান্তটি ডক্টর এবং হিলসন দুজনকেই অবাক করে দিল বটে, তবে দেরি তো তাদেরও হচ্ছে। দুজনেই স্কলারকে বিদায় জানালেন। আকাশের তারাগুলি কালো মেঘের পেছনে লুকিয়ে পড়তেই ওয়েলমাউন্ট শুনতে পেল মেঘের গর্জন। স্কলার মনে মনে বললেন, ভারী মুশকিল, ছাতাও যে আনিনি। এরই সাথে নেমে এলো বর্ষা। বৃষ্টির প্রথম ফোঁটা গায়ে পড়তেই স্কলার হাঁটার গতি বাড়ালেন। কিছু দূর এগিয়ে এক লোকাল কফি শপে প্রবেশ করে 1 কাপ গরম কফি অনুরোধ করলেন। বৃষ্টি না থামা অবধি এটাই তার আশ্রয়। দোকানটির একমাত্র খরিদ্দার সে। কারণটা বোঝা খুব একটা কঠিন নয়। প্রাণের ভয় সাধারণ মানুষ এই ক্রিসমাস সিজনে বেরোনো একেবারে কমিয়ে দিয়েছে। গত 5 বছর ধরে এটাই দেখে আসছে সে। আশা ছিল এই বছর সেটা পাল্টাবে। অ্যালাস। স্যার, কফিটা। থ্যাংক ইউ। কত হলো? আপনার টাকা লাগবে না স্যার। নিন নিন, ক্রিসমাস সিজন বলে কথা। কফির প্রায় দ্বিগুণ দাম দিয়ে ইন্সপেক্টর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। স্টেশন থেকে হেঁটে আসার সিদ্ধান্ত যে পুরোপুরি ইনস্টিংক্টিভ ছিল সেটা বলা ভুল। তার ইন্দ্রিয়গুলো তখন থেকেই সজাগ। পুরো পথ যে কেউ তার পিছু ধরেছে সেটা বুঝতে পেরেছেন ইন্সপেক্টর। পেভমেন্টে পড়া বৃষ্টির ফোঁটা স্টকারের পদধ্বনি লোকাতে সাহায্য করায় এই ছোট কফি শপই তার নিরাপদ থাকার উপায়। ক্ষীণ মুহূর্তের পর কফি শপে প্রবেশ করলেন এক ভদ্রলোক। পরনে একটি ব্ল্যাক টেলার স্যুট, ব্রাউন ট্রেঞ্চ কোট এবং পর্ক পাই হ্যাট। লোকটি স্কলারকে পিঠ দেখিয়ে দোকানের বিপরীত প্রান্তে বসে আপন মনে নোটপ্যাডে কি যেন লিখতে লাগলেন। স্কলার নিজের সিট ছেড়ে ওনার টেবিলে গিয়ে বললেন, আপনাকে এই শহরে আগে তো দেখিনি। লোকটি হাসি মুখে চোখে চোখ রেখে বলল, আমি এই শহরে নতুন। তাই বুঝি? গত সপ্তাহে এসেছেন? আশ্চর্য, আপনি কি করে জানলেন? সব মানুষেরই একটা ক্ষমতা থাকে, এটা আমার, আপনারও তো আছে। এই দেখুন, চরম বজ্রপাতেও কেমন শুকনো আপনার পোশাক, যেন ছাতা নিয়ে বাইরে আপনি আমারই অপেক্ষা করছিলেন। এতক্ষণ বেরোতে না দেখে ছাতা বাইরে রেখে ঢুকলেন, তবে কেন? লোকটির মুখ গম্ভীর হয়ে গেল। সে বলল, ছাতা নিয়ে ঢুকলে যে আশ্রয়ের অজুহাতটা দিতে পারতাম না অফিসার। লোকটি সজোরে ধাক্কা মারল ইন্সপেক্টরের হাতের কফি কাপে। হাত থেকে পড়ে চুরমার হয়ে গেল কাপ। গরম কফি পড়ল ইন্সপেক্টরের হাতে। যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন স্কলার। লোকটি অনায়াসে এক লাফে 2টি টেবিল টপকে ছুটে গেলেন দরজার দিকে। তবে গেটে হ্যাচকাটান মারতেই সে বুঝতে পারল তার পলায়ন ওইখানেই সমাপ্ত। লাভ নেই, দরজা লকড। আমি কফি অর্ডারিংয়ের সময় ওনারকে বলে দিয়েছিলাম আমার পরে কেউ ঢুকলেই দরজায় তালা মেরে দিতে। আপনি পিঠ দেখিয়ে বসাতে সুবিধেই হয়েছে। ছেড়ে কাশুন তো, কে আপনি? আপনাকে উত্তর দিতে আমি বাধ্য নই। একটা অফিসারকে অ্যাসল্ট করার অপরাধে আপনাকে জেলে যেতে হবে। বলে ফেলুন, কেন ফলো করছিলেন আমায়? লোকটি তার ট্রেঞ্চ কোটের ইনার পকেটে হাত ঢুকিয়ে একটি ব্যাজ বার করে স্কলারকে দেখালো আর বলল, আমি গভর্নমেন্টের হায়ার করা ডিটেকটিভ কেভিন ক্লিফ।
আমাদের গভর্নমেন্ট মনে করে যে আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট ইনকেপেবল এই কেস সলভিংয়ে। ইন্সপেক্টর স্কলার যেন কথাটি শুনে বেশ আঘাত পেলেন। বললেন, দ্য ইনভিজিবল ডিটেকটিভ ক্লিফ। ঠিক আছে, কাল তাহলে পুলিশ ডিপার্টমেন্টেই দেখা হচ্ছে। তা আপনি কতদিন ধরে আমার অফিসারকে ফলো করছেন? দ্য চিফ অফ পুলিশ প্রশ্নটি করলেন ডিটেকটিভ ক্লিফের উদ্দেশ্যে। প্রথম খুনের পরের সকাল থেকে। চিফের মুখ দেখে স্পষ্ট যে তিনি বেজায় চটে আছেন। তাই তো গত রাতের ঘটনা ইন্সপেক্টর স্কলারের থেকে সকালে জানার পর মুহূর্তেই একটি এমার্জেন্সি মিটিং ডেকেছেন, যেখানে প্রস্তুত ডিটেকটিভ ক্লিফ, ইন্সপেক্টর স্কলার, ইন্সপেক্টর হিলসন, ডক্টর গ্রে এবং অন্যান্য অফিসাররা। চিফ বলে উঠলেন, আপনি হয়তো ভুলে যেতে পারেন, তবে আমাদের 2 সপ্তাহ সময় অ্যালট করা হয়েছিল, সেটি এখনো বাকি আছে। ঠিক, আপনাদের 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, তবে এক্সক্লুসিভলি দেওয়া হয়েছিল সেটা তো বলা নেই। দ্য ইনভিজিবল ডিটেকটিভ কেভিন ক্লিফ। আইনি দপ্তরে সবার বিশ্বাস ডিটেকটিভ ক্লিফ গোপনে কারোর পিছু ধরলে কেউ টের পায় না, অর্থাৎ একেবারে অদৃশ্য। তিনি আরও বললেন, গভর্নমেন্টের বিশ্বাস আপনারা অকেজো, তবে আমি আপনাদের সহযোগিতা চাই। কথাগুলো শুনে ডিপার্টমেন্টের সবাই অবাক হয়ে গেল। গত 17 বছর ধরে অসংখ্য রহস্য সমাধান করেছি, ঢের লোকের পিছুও ধরেছি, কেউ টের পায়নি। ইন্সপেক্টর স্কলারের ইন্দ্রের অদ্ভুত ক্ষমতায় আমি প্রভাবিত। এই না হলে আমাদের স্যার। হিলসন, কি হচ্ছেটা কি? স্কলারের ধমকে হিলসন লজ্জায় মাথা নামিয়ে নিল। ডক্টর গ্রে বললেন, তা ডিটেকটিভ, আপনি এতদিনে কি জরুরি তথ্য পেয়েছেন? এটাই যে খুনি পুলিশ ডিপার্টমেন্টেরই একজন। কথাটি শুনে কনফারেন্সে উপস্থিত সবার মাথায় যেন বাজ পড়ল। পুরো ডিপার্টমেন্টে শোরগোল শুরু হয়ে গেল। আপনি আমার ডিপার্টমেন্টের ওপর যেই গুরুতর অভিযোগটা লাগাচ্ছেন, সেটি ভেবে লাগাচ্ছেন তো? অফকোর্স, এমনকি আপনার প্রিয় ইন্সপেক্টর স্কলারও সেই সন্দেহের তালিকা ছেড়ে বেরোতে পারেননি। গত রাতে খুন হয়নি, আর গত রাতেই তিনি আমায় ধরতে ব্যস্ত ছিলেন। আপনি এতদিনে এটা নিশ্চয়ই জানবেন ডিটেকটিভ, কোইন্সিডেন্সের অর্থই কোরিলেশন নয়। কারেক্ট ডক্টর, সেই কারণেই এখনো ওনাকে অ্যারেস্ট করিনি। এনিওয়ে, আমায় এখন বেরোতে হবে। ডক্টর গ্রে, আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে আমার। কোথায় এবং কখন বলা যায়? বেশ, তো আজ বিকেল 4টের দিকে আমার বাড়িতে আসুন। অ্যাড্রেসটা আমি আপনার নোটপ্যাডে লিখে দিচ্ছি। ডিটেকটিভ তার নোটপ্যাডটা ডক্টর গ্রের দিকে বাড়াতেই ডক্টর গ্রে তার নিজের বাড়ির অ্যাড্রেস তাতে লিখে দিলেন। নোটপ্যাড ফেরত নিয়ে ডিটেকটিভ কনফারেন্স রুম থেকে বিদায় নিলেন। পেছনে ফেলে গেলেন অনিশ্চয়তা। চিফ অফ পুলিশ কলারের দিকে এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বললেন, ইউ আর দ্য ফাইনেস্ট অফিসার আই হ্যাভ। এক ক্ষীণ মুহূর্তের জন্যেও আমি তোমায় সন্দেহ করিনি। যাও, ফাইন্ড কোডি শেপম্যান। ডিটেকটিভ ক্লিফ ঠিকই বলছেন। প্রতি রাতে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ গার্ডে থাকে, তবুও খুন এমন অলিতে গলিতে হয় যেটা পুলিশের মনিটরিং এরিয়ার জাস্ট বাইরে। হত্যাকারী পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপারে বিশেষ তথ্য জানে। এটির সমাধান? 3টে করে অফিসারের গ্রুপ বানাতে হবে। কেউ এক জায়গায় স্টেশন থাকবে না, সবাই পুলিশ ভেহিকেলে পেট্রোল করবে, আর কোনো গ্রুপ জানবে না অন্য গ্রুপ কোথায়। অফিসার্স, ইউ হার্ড দ্য ম্যান। কনফারেন্স এখানেই শেষ। এই বলে প্রায় সবাই রুম থেকে বেরিয়ে গেল। শুধু রয়ে গেলেন ডক্টর গ্রে, ইন্সপেক্টর হিলসন এবং ইন্সপেক্টর স্কলার। স্কলারকে বিচলিত এবং চিন্তিত দেখে হিলসন বলল, কি ভাবছেন স্যার? কিছু ভুলে যাচ্ছি বোধ হয়, খুব জরুরি কিছু। যাই হোক, তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও। রাতের পেট্রোলে বি অন টাইম। আমি অফিসেই আছি। বাড়ি ফেরার আগে হিলসন পকেট থেকে একটা লাল খাম বের করে ইন্সপেক্টর স্কলারের দিকে সেটা বাড়িয়ে বললেন, স্যার, টাইম পেলে এটা পড়বেন। আমি চললাম। স্কলার খামটা নিয়ে নিজের অফিসের দিকে চলে গেলেন। হিলসনও কনফারেন্স রুম ছেড়ে বেড়াতে যাচ্ছিল, কিন্তু ডক্টর গ্রে বাধা দিয়ে বললেন, শোনো শোনো হিলসন, বলুন। এই গোয়েন্দাকে আমার ঠিক সুবিধে ঠেকছে না। এত কিছুর পরেও যে স্কলারকে সন্দেহ করে তাকে যে আমি সন্দেহ করি। ঠিক, তাহলে কি করণীয়? ডক্টর গ্রে কিছুক্ষণ ভেবে বললেন, ডিটেকটিভ ক্লিফ আমার বাড়ি 4টে নাগাদ আসবে। তুমি ওই 4:15 নাগাদ এসো। কপাল জোরে যদি গোয়েন্দাই ঘাতক হয়, আমাকে কুপিয়ে দিলেও তুমি অন্তত ধরতে পারবে। হ্যাঁ, নিখুঁত বিকেল 4টের সময় ডক্টর গ্রের প্রত্যাশা সমাপ্ত হলো। কথামতো তার দরজায় এসে দাঁড়িয়েছে ডিটেকটিভ কেভিন ক্লিফ। যথাক্রমে তাকে আহ্বান জানালেন ডক্টর গ্রে। আসুন ডিটেকটিভ, কফি চলবে তো? ডিটেকটিভ ক্লিফ ডক্টরকে স্মরণ করে একটি রুমে প্রবেশ করলেন।
ডক্টরের বাড়িতে ঢুকতেই ডান হাতে একটি টেলিফোন মাউন্ট করা দেওয়ালে, তার থেকে 8 পা এগিয়ে ডক্টরের ওয়েটিং রুম। সেই রুমে একটি ক্লক, বিভিন্ন বই এবং নানা ছড়িয়ে থাকা কাগজ। একটি কাঁচের টেবিলের উভয় দিকে দুটো সিঙ্গেল সিটেড সোফা। ডিটেকটিভ একটি নির্দ্বিধায় দখল করে তার নোটপ্যাডটা আলতো করে টেবিলে রাখলেন। ডক্টর গ্রে অপর সোফাটিতে বসে একটি ফ্লাস্ক থেকে কফি ঢালতে লাগলেন 2টি কাপে। ডিটেকটিভ ক্লিফ কিছুক্ষণ ডক্টর গ্রের মুখের দিকে তাকিয়ে ভুরু কুচকে বললেন, ঘুম হচ্ছে না বুঝি? চোখের তলায় কালশিটে পড়ে গেছে দেখছি তো। ডক্টর চিন্তিতভাবে বললেন, কি বলবো ডিটেকটিভ, এই কোডির কারণেই আমি জেগে। এত লোক মরছে, আমি ঘুমোলে হবে কি করে? আজকে এর সমাধান করতে হবে। কথাটি শুনে ডিটেকটিভ মাথা নেড়ে নোটপ্যাডের পাতা উল্টাতে লাগলেন। ডক্টর গ্রে আরও বললেন, তবে আপনার মতো ডিটেকটিভের থেকে এত বড় ভুলের আশা আমি করিনি। আমি প্রাণ বাজি ধরে বলতে পারি, স্কলার ইজ ইনোসেন্ট। আমি জানি। হ্যাঁ, আপনি জানেন? হ্যাঁ, আই অ্যাম ডামফাউন্ডেড। স্কলারকে আমি সন্দেহ করিনি, কারণ আমি জানি কপিক্যাট কিলারটা কে। কে? হেলসন। ডক্টর গ্রে অবিলম্বে উঠে দাঁড়িয়ে টেবিলে 2 হাতের ভরে ঝুঁকে বললেন, হিলসন? ইন্সপেক্টর হিলসন? না 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 ডিটেকটিভ, কোথাও ভুল হচ্ছে আপনার। ডিটেকটিভ ক্লিফ তার নোটপ্যাডটা টেবিলের উপর স্লাইড করে ডক্টরের দিকে ঠেলে বললেন, আপনিও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে গত সপ্তাহে হেলসন কতবার লেট করেছে। তা অবশ্যই ঠিক, তবে তবে দেরি করেছে বলেই সে যে রাত জেগে খুন করছে তা ঠিক না, তাই তো? বলুন দেখি ডক্টর, ক্রাইম সিনে লাশ ছাড়া আর কি পেয়েছেন? ভিকটিমের হত্যার 1-2 দিন আগে তোলা পোলার ছবি আর স্যান্টার টুপি। কারেক্ট। ছবি তো একটা ক্যামেরা থাকলেই তোলা যায়, তবে স্যান্টার টুপির জন্য কোথায় যেতে হবে? ডেকোরেশনসের দোকানে। হিলসন তাই করত। ওই নোটপ্যাডে সময় এবং অ্যাড্রেস লেখা আছে। রাতে আমি ওকে বিভিন্ন ডেকোরেশনসের দোকানে ঢুকতে দেখেছি। আপনি গিয়ে যাচাই করতে পারেন। ইটস ক্রিসমাস ডিটেকটিভ, আমি নিজে ঘর সাজানোর জিনিসের জন্য বিভিন্ন দোকানে গেছি। অ্যাকর্ডিং টু দ্য চিফ, হিলসন ক্রিসমাস সেলিব্রেট করতে শহর ছেড়ে ওর পরিবারের কাছে যায়। গত 2 বছর সেটাও যায়নি। আপনার অড লাগছে না? অ্যাকচুয়ালি যখন স্কলার সন্দেহ করেছিল হি ইজ বিং ফলোড, হিলসন তখন ব্যাপারটাকে ডিসমিস করবে বলে উঠে পড়ে লেগেছিল। কথাটি বলে ডক্টর গ্রে হতাশ হয়ে সিটে বসে পড়লেন। ডিটেকটিভ কফিতে চুমুক দিয়ে বললেন, কোডি শিপমেন্টকে অনুকরণ করার কারণটা আমি বুঝতে পারলাম না। সেটা বোঝা খুবই সহজ। কোডির থেকেই অনুপ্রেরণা পেয়েছে, এটা স্বাভাবিক। যদিও কোডির ডায়েরি যখন প্রথম পড়ছিলাম ও আমার পাশেই ছিল, তর্জন ওকেও সইতে হয়েছে ছোটবেলায়। সেখান থেকেই হয়তো কোডির জন্য সিম্পাথি এবং অবসেসড হয়ে শেষে ইমিটেশন। কথাটি শুনে ডিটেকটিভ কিছু মুহূর্ত চুপ হয়ে গেলেন। ডক্টর গ্রের চোখ দেওয়ালে ঘড়ির দিকে পড়তেই তিনি তীক্ষ্ণ আর্তনাদ করে উঠলেন, সর্বনাশ, সর্বনাশ ডিটেকটিভ! কি হলো? 4:13 বেজে গেছে। আমি যে হিলসনকে 4:15 আসতে বলেছি। ভগবান, দরজার পাশে টেলিফোন আছে। আপনি এক্ষুনি স্কলারকে ফোন করে সব জানান। ডিটেকটিভ চটজলদি সিট ছেড়ে একরকম দৌড়ে পৌঁছালো টেলিফোনের কাছে। ডক্টর গ্রে তখনও ঘরে বসে থরথর করে কাঁপছেন। স্কলারের অফিসে ফোন করতেই তিনি শীঘ্রই ফোন তুললেন। ডিটেকটিভ তাকে বলল, ইন্সপেক্টর, আমি জানি খুনিকে। কে? আপনাকে তাড়াতাড়ি ডক্টর গ্রের বাড়ি আসতে হবে। আমি এক্ষুনি আসছি। তবে কে খুনি? ডক্টর গ্রে বললেন যে সবচেয়ে বেশি কোডির ব্যাপারে জানে সে। স্কলার, আজকেই তাকে আটকাতে হবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করার ছিল। সময় নেই, সময় নেই, খুনি খুব কাছে। খাবার। ডিটেকটিভ, ডিটেকটিভ! ডিটেকটিভের চোখ ঝাপসা হয়ে এলো। আর গলা চিরে তীব্র স্রোতে বেরোতে লাগলো রক্ত। তার প্রাণহীন দেহ পড়ে রইল ডক্টর গ্রের দোরগোড়ায়। শুধু শুনতে পাওয়া গেল বাতাসে দোল খাওয়া খোলা দরজার আওয়াজ। ফোন কলের প্রায় 5 মিনিট পর ডক্টর গ্রের বাড়ির সামনে থামলো ইন্সপেক্টর স্কলারের গাড়ি। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে দৌড় দিলেন বাড়ির দরজার দিকে। দরজার কাছে পৌঁছে দেখলেন রক্তে মাখা ডিটেকটিভের দেহ মাটি ভিজিয়ে প্রায় প্রাণহীন অবস্থায় পড়ে টেলিফোনের পাশে। তার বিপরীত দেওয়ালে হেলান দিয়ে অচেতন অবস্থায় পড়ে ডক্টর গ্রে, এবং তাদের সামনে দাঁড়িয়ে ইন্সপেক্টর হিলসন। হিলসন, তুমি এখানে কি করছো? আমি
আমাকে তো ডক্টর গ্রে ডেকেছিলেন। এসে দেখি দরজা খোলা এবং এই অবস্থা। গড, এদের হসপিটালে নিয়ে যেতে হবে। ধরো প্রথমে ডিটেকটিভকে ধরো। দুই ইন্সপেক্টর ডিটেকটিভের অসাড় দেহ তুলে স্কলারের গাড়ির ব্যাক সিটে শোয়ালেন। স্কলার তীব্র বেগে ছুটলেন ডক্টরের দিকে। হিলসন গাড়ির ভেতরে ডিটেকটিভের পালস চেক করতে ব্যস্ত। স্কলার ডক্টরের কাছে এসে দেখলেন সে আলতো চোখ খুলে মাথার সীমিত নাড়াচাড়ায় তাকে কাছে আসতে বলছেন। ইন্সপেক্টর ডক্টরের দিকে এগিয়ে গেলে ডক্টর এক ঘোরের মধ্যে বললেন, স্কলার ওকে আজকে ধরতেই হবে স্কলার। ঘরে টেবিলের ওপর ডিটেকটিভের নোট বই আছে, আমায় নিয়ে চলো ওখানে। ইতিমধ্যে হিলসন স্কলারের পেছনে দাঁড়িয়ে বলল, স্যার, খুব গুরুতর অবস্থা। ডিটেকটিভকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, আর ডক্টর গ্রেকে আমি দেখছি। হিলসন, ডক্টর গ্রেকে রুমে নিয়ে যাও, দরকারি ফার্স্ট এড দাও। ওনার কাছে জরুরি এভিডেন্স আছে। আমি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, এভিডেন্স পেলে সঙ্গে সঙ্গে হসপিটাল আসবে। আমি আসছি। এভিডেন্স? ওকে স্যার। তীব্র গতিতে ট্রাফিক কাটিয়ে 15 মিনিটের পথ মাত্র 10 মিনিটে পার করে দ্রুত হসপিটালে পৌঁছালেন ইন্সপেক্টর স্কলার। তবে নিষ্ঠুর ভাগ্যের কাছে সে হেরে গেল। সার্জন বলল, উই আর এক্সট্রিমলি সরি। এতটা ব্লাড লস হয়েছে যে ওনাকে আর বাঁচাতে পারলাম না। স্কলার হতাশ হয়ে একটা চেয়ারে বসে রইলেন। ইন্সপেক্টর হিলসন ডক্টর গ্রেকে কাঁধে তুলে তার ঘরে নিয়ে গেলেন। একটা সোফায় তাকে বসিয়ে তার মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরে এলো। তিনি চোখ খুলেই কাঁপা কাঁপা গলায় বললেন, হিলসন, তুমি? হ্যাঁ, আমি। তা ডক্টর, আপনাকে কে আঘাত করেছে সেটা দেখতে পেয়েছেন? না 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 তো আমি দেখতে পাইনি। তুমি বসো না, কফি খাবে? কফি 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 হ্যাঁ দিন। খুব চিন্তা হচ্ছে ডিটেকটিভের জন্য। ডক্টর গ্রে কাঁপা কাঁপা হাতে তার ফ্লাস্ক থেকে একটা কাপে কফি ঢেলে হিলসনের দিকে এগিয়ে দিলেন। স্কলার বলছো? হ্যাঁ বলো। স্যার, খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে ডিটেকটিভ ক্লেফ আমাদের মধ্যে আর নেই। হসপিটালের টেলিফোন থেকে চিফ অফ পুলিশকে ফোন করে স্কলার দুঃসংবাদটি দিলেন। বিষণ্ণতায় কিছু মুহূর্ত কাটানোর পর চিফ বললেন, স্কলার, ও জানে ও আজকেই ধরা পড়বে। তার আগে যত ক্ষতি করার ও করে দিচ্ছে। ওকে তাড়াতাড়ি ধরো, একটা উপায় বের করো স্কলার। স্যার, ডিটেকটিভ বলেছিলেন হত্যাকারী তার খুবই কাছে। সবচেয়ে বেশি যে জানে কোডি শিপম্যানের ব্যাপারে। সবচেয়ে বেশি যে জানে কে? স্যার, এক্ষুনি পুলিশ পাঠান ডক্টর গ্রের বাড়িতে। আই এম অন মাই ওয়ে। হাতে ধরা কফি কাপে চুমুক দিতে দিতে ইন্সপেক্টর হিলসন ডক্টরের ঘরে পায়চারি করছিলেন। দেওয়াল ঘড়ির সামনে দাঁড়িয়ে বললেন, কখন যে অ্যাম্বুলেন্সটা আসবে? ওটা কি ক্যামেরা নাকি? আপনার ছবি তোলার শখ ছিল, জানতাম না তো। বুকশেলফে রাখা একটি পোলারয়েড ক্যামেরা ইন্সপেক্টরের নজর আটকালো। সে ক্যামেরা কাছে গিয়ে দেখল তার ওপরের শেলফে কিছু ছবি রাখা। পায়ের আঙুলে ভর দিয়ে বাম হাত তুলে সে শেলফ থেকে পারল ছবিগুলো। ডক্টর গ্রেকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, অনুমতি আছে দেখার? অবশ্যই হিলসন। ছবিগুলো উল্টে প্রথম দেখাতেই তার হৃদস্পন্দন তীব্র গতিতে ছুটতে লাগলো। না চাইতেই সে বলে ফেলল, এগুলো তো স্যারের ছবি। আপনি ইন্সপেক্টর স্কলারের ছবি রাতের বেলা তুলেছেন কেন? হঠাৎ তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। হাতে ধরা কফি কাপ মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। শরীরের প্রতিটি অঙ্গ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্পষ্ট হলো কেন এখনো ডক্টর গ্রের কফি কাপ সম্পূর্ণ ভর্তি, কেন তার ঠোঁট স্পর্শ করেনি সেই কফি, কেন সদর দরজা হাট করে খোলা ছিল,
হিলসনের প্রায় অচেতন দেহটিকে ঠান্ডা মেঝে গ্রাস করল। কানে ভেসে এলো ডক্টর গ্রের আওয়াজ। মেরি ক্রিসমাস হিলসন। অফিসার মাসেফ, দরজা ভাঙুন। ইন্সপেক্টর স্কলারের কথা অনুযায়ী অফিসার মাসিফ সদর দরজা ভেঙে দিলেন। ডক্টরের পুরো বাড়ি অন্ধকার, শুধু ওয়েটিং রুম থেকে আবছা আলোর আভা সামান্য আলোকৃত করে তুলেছে ঘরের বাইরেটা। নার্ভাস ফুটস্টেপসের সাথে ইন্সপেক্টর স্কলার এগিয়ে গেলেন সেই আলোর দিকে। তাকে অনুসরণ করলেন বাকি অফিসাররা। ঘরের সামনে পৌঁছে যেই দৃশ্য তারা দেখল তার বর্ণনা শব্দে দেওয়া যায় না। ভয়, ঘৃণায় কিছু অফিসারদের বন্দুকধারী হাত কাঁপতে লাগলো। রুমের ভেতরে সদ্য ঘটে যাওয়া খুন ছিটে ফোটায় তার প্রমাণ রেখে গেছে ঘরের প্রত্যেকটি দেওয়ালে। আর এই সবের কেন্দ্রে ডক্টর গ্রে। তার পরনে সেন্টার স্যুট, কাঁধে একটি বস্তা, রক্তে মাখামাখি দুটোই। বোঝা যায় সে পোশাক পাল্টেই হত্যা করেছে ইন্সপেক্টর হিলসনকে, তবে তার দেহ দেখা যাচ্ছে না। ডক্টর গ্রে ইন্সপেক্টর স্কলারের দিকে চেয়ে অকস্মাৎ ফেটে পড়লেন হাসি। স্কলার। তারপর তার কাঁধের ঝোলাটি রাখলেন ইন্সপেক্টর স্কলারের পায়ের কাছে। সেটি থেকে বেরিয়ে পুলিশ ইউনিফর্ম পরা একটি হাত, হিলসনের হাত। স্কাউন্ড্রেল, মেরেই ফেলবো তোকে আমি। ছাড়ুন ওকে স্যার, ছাড়ুন। ডক্টর গ্রের অ্যারেস্ট হয়ে 1 মাস কেটে গেছে। দিনের আলো ক্রমশই বাড়ছে। এরই মাঝে ইন্সপেক্টর স্কলার নিজের বাড়িতে সুটকেস প্যাক করছেন। তার সাথে দেখা করতে এসেছে অফিসার মাসে। স্যার, আপনি যাওয়ার আগে চিফের অনুরোধ, এই রেকর্ডিংটা যেন আপনি শোনেন। ডক্টর গ্রের মোটিভ। ইন্সপেক্টর জরুরি কাগজ একটা ফাইলে পুড়তে পুড়তে বললেন, চালাও। আমি কেন খুন করেছি? আমার না বেশ ইচ্ছে ছিল জানার যে খুন কেন করে লোকে। আরে দেখুন, তার জন্যই তো এই পেশাটা বেছে নেওয়া। ক্রিমিনাল সাইকিয়াট্রিস্ট ব্যাপারটা আমি এত ভালোবাসতাম, বুঝতেই পারিনি আমি কখন এতে শ্রেষ্ঠ হয়ে উঠলাম। আপনি বিশ্বাস করবেন না চিফ, যেদিন কোডি আমায় অপহরণ করে ও আমায় একটুও আঘাত করেনি। ও আমায় অনুরোধ করেছিল তাকে একটু বুঝতে। আমি তার শেষ ইচ্ছে রাখি। 1 বছর ধরে তার ডায়েরি আমি দিন রাত পড়েছি। সেই ডায়েরিতে যা লেখা সেটা পড়লে আপনি, হ্যাঁ, আপনিও কোডিকে আপনার ভগবান বানিয়ে নেবেন, বুঝলেন? এখন সে ডায়েরি কোথায়? সেই ডায়েরি আপনি পাবেন না। সেই ডায়েরি পড়েই তো আমার মতো আরও একজন উঠে আসবে এই সমাজে। কোডি শিপম্যানের সেই ডায়েরি আমাদের ধর্ম। দেখুন কেরাম কোডি শিপম্যান মরে গিয়েও সে অমর। হিলসন এবং ডিটেকটিভকে খুন করলে কেন? ডিটেকটিভ ক্লিফ ওয়াজ ভেরি ক্লেভার, ধরে ফেলেছিল। দেখুন কেরাম মরতে মরতেও স্কলারকে হিন্ট দিয়ে গেছে। আরে যদিও বেচারা বুঝতে পারিনি আমি ওই মুহূর্তেই খুন করব। তো যদি অতই ক্লেভার হতো আমার অ্যাম্বুশটা তো ধরে ফেলা উচিত ছিল নাকি, কি বলেন? আর হিলসনকে খুন করলে কেন? আমি খুন করতে চেয়েছিলাম স্কলারকে। হেডলাইন হতো দ্য ভ্যালর অফ ওয়েলমাউন্ট ভিশিয়াসলি মার্ডার্ড বাই দ্য কিলার স্যান্টা। এই ডিটেকটিভটা এসে পুরো প্ল্যানটা ভেস্তে দিল। তাই পিভটিং প্ল্যানের পরিণতি হিলসনের প্রাণহানি। আনফরচুনেট, বুঝলেন? একদিকে ভালোই, ওয়েলমাউন্ট এবং স্কলার দুজনের বুকেই কোডি দীর্ঘজীবী। এখনো সময় আছে ড্রেভেন। ডায়েরিটা কোথায় রেখেছো বলো। খুঁজে নিন, ক্ষমতা থাকলে খুঁজে নিন। তবে মনে রাখবেন, সেই ডায়েরি যেই পড়বে সে খুন করতে বাধ্য। এখানেই ইন্টারোগেশন শেষ। শিপম্যান এবং গ্রে দুজনেরই আইডিওলজিতে খুঁত ছিল। সেই খুঁতগুলো হচ্ছে হিলসন এবং পিটার হ্যামিল্টনের মতন লোকজন। তাদের সব কষ্টের বিরুদ্ধে মুখে হাসি নিয়ে রুখে দাঁড়ানোর ক্ষমতাটা শিপম্যান এবং ডক্টরের মতন কিটদের এই সমাজে স্থান দেবে না। অফিসার মাসিফ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললেন, পরের সপ্তাহে ওর কোর্ট হিয়ারিং। এই শহরে বেশ শীত পড়েছে, আমি সইতে পারবো না। আমি আসছি অফিসার। ইন্সপেক্টর সুটকেস বন্ধ করে জরুরি কাগজের ফাইল বগল দাবা করে ঘর থেকে বেরোতেই যাচ্ছিলেন,
হঠাৎ অফিসার মাসিফ তার পথ রোধ করলেন, বললেন, স্যার, এই লাল খামটা আপনার অফিসে ছিল। হিলসনের লেখা আপনাকে শেষ চিঠি। স্কলার একটি দীর্ঘশ্বাস ফেলে খামটি খুলে চিঠি বের করলেন। বেশ কিছুক্ষণ চিঠিটা হাতে নিয়ে নীরবে দাঁড়িয়ে রইলেন, যেন সে ইচ্ছে করেই এতদিন এড়িয়ে যাচ্ছিল ওটি। দ্বিধায় কাটানো কিছু মুহূর্তের পর চিঠি পড়া শুরু করলেন। অতি প্রিয় সিনিয়র ইন্সপেক্টর স্কলার, আমায় ক্ষমা করবেন। শহরে এত বড় এমার্জেন্সির মাঝে একটা ইন্সপেক্টরের কাজে লেট করে আসা শোভা দেয় না। তবে স্যার, একটা অনুরোধ ছিল। গত 5 বছরে আমি আপনাকে একবারও ক্রিসমাস পালন করতে দেখিনি। আমারও পরিবার যে অনেক দূরে থাকে, এমন সময় এই শহর ছেড়ে তাদের কাছে যেতে আমি রাজি নই। এই শহরেই আমার ক্রিসমাস কাটবে, তাই লুকিয়ে লুকিয়ে আমার ঘর সাজাচ্ছি। বারবার ডেকোরেশনসের দোকানে আসা যাওয়াতে আমার ভীষণ লেট হয়ে যেত। আপনি আমার দাদার মতো, এই বছর না হয় আমরা একসাথেই ক্রিসমাস কাটাবো। আমন্ত্রণ রইল আপনাকে স্যার। ডক্টর গ্রেও আসবেন। মেরি ক্রিসমাস। ক্ষমা করবেন, আর লেট হবে না। পড়া শেষ করে ইন্সপেক্টর স্কলার মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। অফিসার মাসিফ বিভিন্ন দিকে তাকানোর ভান করতে লাগলেন। চিঠিটা ভাঁজ করে স্কলার তার অতি জরুরি ফাইলে সেটা রেখে গাড়ির দিকে এগিয়ে গেলেন। অফিসার মাসিফ বললেন, এই শহর আপনাকে মিস করবে স্যার। শীত কমলে হয়তো ফিরে আসবো। গুড বাই মাসেফ, গুড বাই ওয়েলমাউন্ট। গাড়ি চলতে লাগলো। ওয়েলমাউন্টকে পেছনে ফেলে গাড়ি চলল ভেগা ব্রিজের দিকে। কুয়াশার চাদর ভেদ করে ভেগা ব্রিজ ক্রস করার সময় ইন্সপেক্টর স্কলার একটি ভীষণ চেনা অবয়ব দেখতে পেলেন। ব্রিজের শেষ প্রান্তে স্যান্টা কস্টিউম পরে এক পরিচিত ব্যক্তি হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে। ব্রিজের মাঝামাঝি গাড়ি থামিয়ে ইন্সপেক্টর বলে উঠলেন, কোডি শিপম্যান। পলাতক আততায়ীর হাতে রিভলভার দেখে সেও নিজের রিভলভার হাতে নিল। তারপর